আগে একটু আমরা রিক্যাপ করব। আমরা আগে কিছু বিবর্তন নিয়ে কথাবার্তা, যেহেতু বিবর্তনেরই বিষয়, তো বিবর্তনের একটু আমরা বেসিক গুলো আবার একটু ঝালাই করে নিই, ঠিক আছে? আগে ইভলিউশনটা কি, বিবর্তনবাদটা কি একটু দেখে নিই আমরা। ইভলিউশন ইজ চেঞ্জ ইন দ্য হেরিটেবল ক্যারেক্টারিস্টিক্স অফ বায়োলজিক্যাল পপুলেশনস ওভার টাইম ইন এ সাকসেসিভ জেনারেশন। আপনি যদি মনে হয় একটু কঠিন হয়ে গেছে, তাহলে আমি এই জিনিসটা সহজ করে দিই, ঠিক আছে? এখানে ইভলিউশন বলতে বোঝানো হয় যে চেঞ্জ ওভার টাইম। চেঞ্জ ওভার টাইম মানে সময়ের সাথে সাথে পরিবর্তন। কি ধরনের পরিবর্তন? পরিবর্তনটা হচ্ছে জেনেটিক পরিবর্তন। এখন আমি একটু জাস্ট একটু উদাহরণ দিই যে আপনার বাবা আর আপনার মা, এদের মিলনের ফলেই তো ভাই আপনি হয়েছেন, তাই না? এখন আপনি কি হুবহুব আপনার বাবার মতো, বা আপনার হুবহুব কি আপনার মায়ের মতো? তা তো আর না ভাই, তাই না? তো এই যে আপনার মধ্যে কিন্তু চেঞ্জটা আসছে, এবং এটা যুগের পর যুগে সময়ের সাথে সাথে জেনারেশন বাই জেনারেশন, সাকসেসিভ জেনারেশন কি? সাকসেসিভ জেনারেশন হচ্ছে যারা টিকে থাকে, ঠিক আছে? ধরলেন আমার বাপ দাদার 14টা ভাই ব্রাদার ছিল, তাদের মধ্যে 7টা বেঁচে আছে। জাস্ট উদাহরণ দিচ্ছি আর কি। তো এরকম যারা টিকে আছে তারা হচ্ছে সাকসেসিভ জেনারেশন, তারা সাকসেস, বেঁচে থাকতে গিয়ে তারা সাকসেস হয়েছে আর কি। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবো আর কি, যে ইভলিউশন ইজ জাস্ট এ চেঞ্জ ওভার টাইম। কি ধরনের চেঞ্জ? জেনেটিক চেঞ্জ, ঠিক আছে? এখন একটা আগাই, এবং এটা হচ্ছে ফ্যাক্ট, এটুকু মনে রাখবো, কিন্তু এটা কিন্তু আমরা জানি এটা ফ্যাক্ট। কেমনে ফ্যাক্ট হয়? আবার বলতেন ভাই এটা তো থিওরি। আচ্ছা, থিওরিতে একটু পড়া যাচ্ছে। আপাতত এই যে এটা হচ্ছে, এটা আমরা দেখতে পারতেছি, এটা আপনার মলিকুলার লেভেলে আমরা দেখতে পারতেছি, বাস্তব ক্ষেত্রেও জিনিসটা দেখা যাচ্ছে যে চেঞ্জটা হচ্ছে, তাই না? একটু আগে একটা উদাহরণ দিছি, আশা করি বুঝতে পারছেন। তো আমরা আরেকটু আগাই, যেমন একটা উদাহরণ দিই। এই যে একটা গ্রাফ দেখতেছেন, এখানে হচ্ছে ওই যে বিভিন্ন ভাষাটা কিভাবে চেঞ্জ হয়ে জিনিসটা আসছে বর্তমানে। বর্তমানে যে ভাষাগুলো বলি আমরা, এগুলা কিভাবে আসছে? যেমন আমি একটা উদাহরণ দিই। ধরেন আমি আর আমার স্পাউস বা আমার পার্টনার, আমরা হচ্ছে আপনার ল্যাটিনে কথা বলি, ঠিক আছে? আমরা ল্যাটিনে কথা বলি। এখন আমাদের বাচ্চা হলো, ঠিক আছে? আমাদের বাচ্চা হওয়ার সাথে সাথেই তারা ফ্রান্স বা আপনার স্প্যানিশে কথা বলা শুরু করে দিল। তো এটা কি সম্ভব? না কিন্তু, তাই না? ভাষা কিভাবে চেঞ্জ হয়? আস্তে আস্তে শব্দ, বিভিন্ন শব্দগুলা চলে আসে, বা মুখের কথা বলার সাথে সাথে চেঞ্জ আসে, তাই না? আস্তে আস্তে হয়তো জিনিসটা। এইটা হচ্ছে কি পয়েন্ট। একটা জিনিস কি, আমি আজকে ধরলেন উদাহরণ দিচ্ছি, আমি আজকে চিম্পাঞ্জি, আমার বাচ্চা যে মানুষ হয়ে যাবে তা তো আর না, তাই না? ইভলিউশন এটা বলে না। এটা বলা হচ্ছে ধীরে ধীরে চেঞ্জ হইতেছে, ধীরে ধীরে চেঞ্জ হইতেছে। জিনিসটা একটু খেয়াল রাখবো, এবং এই জিনিসটা হচ্ছে মেইন জিনিস। এখন এই যে বিবর্তনের যে ধারণাটা, এটা বহুত প্রাচীন, বহুত প্রাচীন। এটা ডারউইনের থেকে অনেক প্রাচীন এটা, ঠিক আছে? যেমন আদিম যারা স্কলার ছিল, যারা আপনার গ্রিক স্কলার ছিল, যারা গ্রিক ফিলসফার যারা ছিল, তারা কিন্তু একটা জিনিস জানতো, সেটা কি? সবকিছুই পরিবর্তন হচ্ছে, সবকিছুর মধ্যেই পরিবর্তন আছে। তারা কি বলতো? এটা এভরিথিং ইজ ফ্লোজ ইন ফ্লো, এভরিথিং ইজ ইন ফ্লো, এভাবে করে বলতো তারা। এবং এদের একটা মানে এ ধরনের কিছু মানে আমি একজনের নাম আপনাকে দেখাচ্ছি, যে হেরিক্লাইটিস। ইনি হচ্ছেন মানে তার একটা বিখ্যাত বাণী আছে, সেটা হচ্ছে এভরিথিং ইজ ইন ফ্লাক্স। তার উদাহরণটা একটু যদি আমি বলি সংক্ষেপে, সেটা হচ্ছে আপনি যখন নদীতে পাড়া দিবেন, সেকেন্ড টাইম যখন আবার পাড়া দিবেন, আপনি কিন্তু সেম পানিতে পাড়া দিবেন না, পানি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি? সবকিছুই চেঞ্জ হয়। এটা তার একটা থট এক্সপেরিমেন্ট ছিল। তো যাই হোক, এই যে চেঞ্জ আসতেছে, এই চেঞ্জের কিন্তু ধারণা অনেক প্রাচীন ভাই। ইভেন তাদের থেকে আপনার ইসলামিক গোল্ডেন এজ অফ ইসলামের ফিলোসফাররা এই জিনিসটা কপি করছিল, কপি না মানে জিনিসটা ধারণ করছিল। তারপরে কিন্তু বিজ্ঞানের সায়েন্টিফিক হলেও ছিল। যেমন আরেকজন আছে, যে জন ব্যাপটিস্ট ল্যামার্ক। ইনিও মানে আমাদের যে বিভিন্ন অর্গানিজম, বিভিন্ন প্রাণী এগুলা, এরা যে পরিবর্তনের মধ্য দিয়ে এসেছে, ইনিও সেটা বলেছিল। কিন্তু মজার বিষয়টা হচ্ছে, এনার যে কথাটা, তিনি জাস্ট ধারণার মধ্যে দিয়ে বলছে। তো এই জিনিসটা এখন পর্যন্ত কিন্তু লজিক আপনার সায়েন্টিফিক থিওরির মর্যাদা পায় নাই। সে জাস্ট একটা বলছে, তার এটা মনে হয়েছিল, এবং এটা ডকুমেন্টেড, ঠিক আছে? আপনার এটা কখন সায়েন্টিফিক থিওরির মর্যাদা হলো? এই চার্লস ডারউইনের মাধ্যমে। তার কি থিওরি ছিল? আপনার ইভলিউশন বাই ন্যাচারাল সিলেকশন, যেটা আপনার একটা সায়েন্টিফিক থিওরি, ঠিক আছে? তিনি আম আপনার যে ফিনচেস নিয়ে গবেষণা করছিল, যে গ্যালাপাগোস দ্বীপে গেছিল। তারও অনেক আপনার দক্ষিণ আমেরিকা তার কিছু গবেষণা ছিল। তো এরকম আরকি। তার এই যে ইভেন তার বাগানেও সে গবেষণা করছে। ঠিক আছে? মৌমাছি আর ফুলের উপরে। তো যাই হোক, এই যে মানে তার যে থিওরিটা,
এই থিওরিটা কিন্তু ওইখানে যে স্থির হয়ে জানি ভাই, আরো অনেক পরিবর্তন আসছে। যেমন এই যে টমাস টমাস হেনরি হাক্সলি যিনি ইনি হচ্ছে আপনার, ইনাকে বলা হচ্ছে ডারউইনস বুলডগ। ইনি কি বলে গেছিল? ইনি বলে গেছিল হচ্ছে যে পাখিটা হচ্ছে বিবর্তিত সরীসৃপ, এবং এটার প্রমাণ 100 বছর পরে পাওয়া গেছে। ইনি কথাটা বলে গেছিল, যে টমাস হেনরি হাক্সলি, ইনি যে কথাটা বলে গেছিল তা 100 বছর পরে এই ফসিলটা পাওয়া যায়। এটার নাম হচ্ছে আর্কিওপট্রিক্স। ঠিক আছে? আপনি বাম পাশে দেখতেছেন আর্কিওপট্রিক্স এর ফসিলটা, অরিজিনাল ফসিলটা, আর বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা কাল্পনিক একটা চিত্রকর্ম। ঠিক আছে? তো 100 বছর পরে যেটা প্রমাণিত হয়েছে। বর্তমানে হচ্ছে ইভলিউশনটার সবথেকে বড় ভিত্তি হচ্ছে জেনেটিক্স। ঠিক আছে? যেমন এই যে স্যার রিচার্ড ডকিন্স যিনি, ইনিও কিন্তু আপনার জেনেটিক্স এর উপরে জোর দিছে। তার বিখ্যাত 2টা বই আছে, যেমন দ্য সেলফিশ জিন, তারপর যে দ্য অ্যানসেস্টার্স টেল। সেলফিশ জিনটা হাইলি রেকমেন্ডেড, এটা আমি পড়ছি এই কারণেই বলতেছি। এটা অনেক অনেক সুন্দর একটা বই। ঠিক আছে? অনেক সুন্দর একটা বই, প্লাস এটার মধ্যে আপনি কিভাবে আপনার জিনটা সেলফিশ, কিভাবে কেন সে এখানে সেলফিশ শব্দটা ইউজ করছে, অনেক মজা আছে বইটাতে। আমি জাস্ট আপনাকে একটু বললাম, আমি বেশি স্পয়লার দিচ্ছি না। তো এই 2টা বই পড়ে নেবেন, একটু রেকমেন্ডেশন আর কি। তো আমরা আরো যে আমাদের যে সিরিজটা করেছিলাম বিবর্তনের, সেখানে আমরা আরো অনেক কিছু দেখেছি। সেটা হচ্ছে আমরা যে বিবর্তন যে মডেলটা আছে অনেকভাবে চেঞ্জ হয়েছে। ফার্স্টে কি ছিল? অর্থনোজেনেসিস ছিল ফার্স্টে, যেটা হচ্ছে একটা লিনিয়ার মডেল, সরল রৈখিক মডেল। এটা থেকে পরিবর্তন হয়ে হলো আপনার ফাইলাজেনি, যেটা ট্রি আর কি। ঠিক আছে? একটা ট্রি আর কি, ট্রি মডেল যেটাকে বলে সহজ ভাষায়। এখন কিন্তু আরো পরিবর্তন হয়েছে, ফাইলাজেনি থেকে এখন আসছে ব্রেন্ডেড স্ট্রিম। ব্রেন্ডেড স্ট্রিমটা কি? ব্রেন্ডেড স্ট্রিমটা হচ্ছে আপনার মানে শাখা প্রশাখা মিলে গেছে। যেমন আমাদের সাথে ডেনিসোভেনদের আপনার জিন আছে, মানে আমাদের মধ্যে কিছু হালকা। তারপর ইউরোপিয়ান যারা আছে, ইউরোপিয়ানদের মধ্যে আপনার নিয়ান্ডারথালের জিন আছে। তো এরকম ব্রেন্ডেড স্ট্রিম আমাদের বিবর্তনের কোন এক সময় যে আমরা তাদের সাথে মিলন হয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে ব্রেন্ডেড স্ট্রিমের মেইন বিষয়, এবং এটা জেনেটিক প্রমাণ আছে। এখন যে আমরা অনেক ধরনের ফসিলও পেয়েছি, যেটা বিবর্তনকে প্রমাণ করার জন্য মানে অনেক শক্ত প্রমাণ দিয়ে গেছে। যেমন হচ্ছে টিকটালিক, একে বলা হচ্ছে যে ফার্স্ট ল্যান্ড ভার্টিব্রেট। কি বললাম? ফার্স্ট ল্যান্ড ভার্টিব্রেট মানে হচ্ছে মানে জমিনে আসা প্রথম মেরুদণ্ডী প্রাণী। ঠিক আছে? ইনাকে বলা হচ্ছে সকল মেরুদণ্ডী প্রাণীর আদি পিতা, যারা আপনার জমিনে থাকে আর কি। হাতি, ঘোড়া, শুয়োর, শুয়োর, গরু, কুকুর, সব আমরা, এ হচ্ছে আপনার সকল মেরুদণ্ডী প্রাণী যারা স্থলভাগে থাকে তার আদি পিতা। ঠিক আছে? আমরা বিভিন্ন ট্রানজিশনাল ফসিলও দেখছি। ঠিক আছে? মানুষের বিভিন্ন ট্রানজিশনাল ফসিল পেয়েছি আমরা, এবং এর থেকে একটা সুন্দর ট্রিও পাওয়া গেছে, যেটা ডকুমেন্টেড, এবং জেনেটিক স্টাডিও এদের পাওয়া গেছে। এখন যে ব্র্যান্ডেড স্ট্রিম আকারে যে আমরা মডেলটা দেখি, সেটাতেও আমরা এই জিনিসটা পেয়েছি, জিনিসটা দেখা যায়। তো ইভেন শুধু এখানে না, আপনার যে আপনার কি বলে, আমরা ডাইনোসরের বিবর্তন নিয়ে একটা বিস্তারিত স্টাডি পাই। যেমন আমাদের 3টা যুগ, ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটিশিয়াস, এই যুগে যে আপনার একটা ট্রি আছে আপনার ডাইনোসরের, এই জিনিসটা খুব ভালোভাবে ডকুমেন্টেড। যদিও এটা নিয়ে অনেক গবেষণা এখনো বাকি আছে, এবং সবকিছু নিয়ে গবেষণা এখনো অনেক বাকি আছে। যেমন আমাদের যে লাইফের যে একটা ট্রি আছে, সেটা কিন্তু কি বলতেছে যে আমাদের সকল প্রাণীর 4.1 থেকে 4 বিলিয়ন, কি বললাম, 4.1 থেকে 4 বিলিয়ন বছর আগে একটা কমন অ্যানসেস্টর ছিল সকল প্রাণীর। সে ব্যাকটেরিয়া হোক, ফাঙ্গাই হোক, মাছ হোক, আপনার ম্যামেল হোক, বার্ড হোক, রেপটাইল হোক, যাই হোক না কেন, সকল প্রকার প্রাণীর, গাছ, উদ্ভিদ, যাই হোক না কেন, সেটার একটা কমন অ্যানসেস্টর ছিল কোথায়? 4.1 থেকে 4 বিলিয়ন ইয়ার্স অ্যাগো। ঠিক আছে? তো এখন ফসিল এভিডেন্স ছাড়াও এখন বর্তমান একবিংশ শতাব্দীতে বিবর্তন যে হচ্ছে এবং ভবিষ্যতে হবে, এর সব থেকে বড় প্রমাণ হচ্ছে জেনেটিক্স। জেনেটিক্স আমরা কি পাইছি? আমরা যখন মানুষের করলাম, কি বলে, জিনোম সিকোয়েন্স করলাম, তখন যে ক্রোমোজোম 2 যেটা আছে, সেটা সম্পর্কে আমরা ধারণা পাইছি। ক্রোমোজোম 2টা কি? ক্রোমোজোম 2টা হচ্ছে, এটা নিয়ে আসলে একটা বিস্তারিত আলাদা লাইভ করবো, এখানে আমি স্পয়েল করতেছি না। জাস্ট এটুকু বলে রাখি, এটা হচ্ছে আমার জাত ভাই যে একটা সিম্পাঞ্জি আর ওরাংওটাং আর আপনার বিনব, এটা দিয়ে প্রমাণ হবে, একটা জিনিস দিয়ে প্রমাণ হয়। এটা হচ্ছে আপনার ক্রোমোজোম 2। এটা নিয়ে আলাদা একটা প্রেজেন্টেশন দেবো, তো ওইটা দেখবেন। ওইটা দেখলে আসলে আশা করি এই জিনিসটা ক্লিয়ার হবে, ভালো ধারণা পাবেন। তো এখন আসি আজকের বিষয়, আপনার স্পিসিয়েশন। তো আগে আমাদের স্পিসিয়েশনে যাওয়ার আগে, স্পিসিস কি, প্রজাতিটা কি, এটা আমাদের একটু জানতে হবে। তো এই জিনিসটা যদি আমি বলি, এই স্পিসিস হচ্ছে এ গ্রুপ অফ পপুলেশন হুইচ মেম্বার্স ক্যান ইন্টারব্রিড টু প্রডিউস ভ্যালুয়েবল, ফার্টাইল
অফস্প্রিং, ভায়াবল ফার্টাইল অফস্প্রিং মানে কি? এই যে একটা পাখি দেখতেছি আমরা, এই পাখি ডান পাশে একটা পাখি আছে, বাম পাশে একটা পাখি আছে, এরা নিজেদের মধ্যে যখন প্রজনন করে তখন এরা ভায়াবল ফার্টাইল অফস্প্রিং দিতে পারছে, মানে তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে এবং তারাও মানে ফার্টাইল, তারাও বাচ্চা কাচ্চা দিতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা স্পিসিসের সংজ্ঞা এবং এরা হচ্ছে আরেকটা স্পিসিসের সাথে আপনার করতে পারবে, ইন্টারব্রিড করতে পারবে না, ঠিক আছে? ইন্টারব্রিড করলেও আপনার যদি হয়ও তর্কের খাতিরে, এর যে অফস্প্রিংটা হবে সেটা ভায়াবল হবে না, ভায়াবল ফার্টাইল হবে না, ঠিক আছে? তারা ওই যে খচ্চর টাইপের হবে আর কি, ঠিক আছে? তো স্পিসিস এর সংজ্ঞাটা বুঝলাম আর কি, যে আপনার এরা নিজেদের মধ্যে রিপ্রোডাকশন করে ভায়াবল ফার্টাইল অফস্প্রিং তৈরি করতে পারে, এটা হচ্ছে আপনার স্পিসিসের সংজ্ঞা। এখন আমাদের কিছু মেকানিজম সম্পর্কে জানতে হবে স্পিসিয়েশনের, সেটা হচ্ছে একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ আইসোলেশন আর হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন, ঠিক আছে? তো আগে আসি হচ্ছে রিপ্রোডাক্টিভ আইসোলেশনে। এই জিনিসটা কি? আইসোলেটিং এবং সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ অর্গানিজম। এখান থেকে হয়তো বা কিছুই বুঝবেন না, আমি একটা উদাহরণ দিই। এই যে এখানে দেখতেছেন হরিণ, ধরে নেন একটা বন আছে, সুন্দরবন ধরেন, তো সুন্দরবনে হরিণ আছে, হঠাৎ করে দেখলে, হঠাৎ করে হলো কি একদিন যে এই বনের মাঝখান দিয়ে একটা নদী চলে গেল। তো এতে হলো কি দুইটা যে হরিণ, হরিণের কিছু পপুলেশন নদীর ডান দিকে আর কিছু পপুলেশন নদীর বাম দিকে পড়ে গেল। তো এতে হলো কি এরা যে ধরলেন ডান দিকের যারা আপনার হরিণ গুলা, এরা নিজেদের মধ্যে তখন আইসোলেটেড, আইসোলেটেড মানে কি আলাদা হয়ে গেছে। ডান পাশের গুলো এরাও আইসোলেটেড হয়ে গেছে, এরা তখন এদের সাথেই সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে। আপনার ডান পাশের গুলা এরা নিজেদের এদের মধ্যেই আপনার সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে, একে বলা হচ্ছে আপনার রিপ্রোডাক্টিভ আইসোলেশন, ঠিক আছে? আইসোলেটিং এবং দ্য রিপ্রোডাক্টিভ সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ অর্গানিজম, এটা হচ্ছে আপনার রিপ্রোডাক্টিভ আইসোলেশনের সংজ্ঞা, ঠিক আছে? তো এই যে রিপ্রোডাক্টিভ আইসোলেশন যে একটা মেকানিজম বিবর্তনের, এটার প্রমাণ কখন হয়? এটা হচ্ছে 1989-এ, এটা হচ্ছে ডটেড করছিল আর কি, ডোট, ইনি কি করছিল, ডোট করছিল হচ্ছে যে একটা ফ্রুট ফ্লাই নিছিল, ঠিক আছে? তো একটা মানে ফ্রুট ফ্লাইদের মানে এদের কিন্তু আলাদা করে নাই, এদের না আলাদা করেই এদের দুইটা খাবার দিছে, একটা খাবার দিছে মল্টোস আর একটা খাবার দিছে স্টার্চ, ঠিক আছে? তো কিছু ফ্রুট ফ্লাই আপনার মল্টোস খেলো, আবার কিছু ফ্রুট ফ্লাই আপনার স্টার্চ খেলো। তো এরকম এরা ধীরে ধীরে আলাদা হওয়া শুরু করলো। 8টা জেনারেশন পরে দেখা গেল যে আপনার এরা আলাদা স্পিসিস হয়ে গেছে, এরা নিজেদের মধ্যে আর এরা পরে আর ইন্টারব্রিড করতে পারতেছে না। যারা আপনার মল্টোস খেত, তারা স্টার্চ যারা খেত তাদের সাথে ইন্টারব্রিড করতে পারতেছে না। এটা ল্যাবে করা হয়েছে ভাই, স্পেসিয়েশনটা এটা ল্যাবে করা হয়েছে এবং এটা হচ্ছে 1989 এর কথা, বেশি দূর আগের কথা না ভাই। এই যে নিচে আপনি লিখে দিছি নামটা, আপনার রিসার্চের নামটা একটু কাইন্ডলি লিখে দেখে নেবেন, আমি এটা নিয়ে আর বিস্তারিত কিছু বললাম না এখানে, ঠিক আছে? এখন আমি আসি অ্যাডাপটিভ রেডিয়েশন কি। অ্যাডাপটিভ রেডিয়েশনটা আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে 5 ম্যাসিভ 5 ম্যাস এক্সটিংশন ইভেন্ট হয়েছিল। এই জিনিসগুলো কি? যেমন ম্যাস এক্সটিংশন ইভেন্ট কি? যেখানে প্রাণের মানে প্রাণ বিলুপ্ত, মানে অনেক বেশি প্রাণ বিলুপ্ত হয়ে গেছিল, ঠিক আছে? যেমন সবথেকে ডেঞ্জারাস যেটা, সেটা হচ্ছে পার্মিয়ান ম্যাস এক্সটিংশন, যেটাকে বলা হয় গ্রেট ডাইং। সেটা হচ্ছে 95% অফ আর্থলিং, যেটা মানে পৃথিবীর 95% প্রাণী মারা গেছিল এই একটা ইসে, পার্মিয়ান ম্যাস এক্সটিংশনে, ঠিক আছে? এটা সবথেকে ডেঞ্জারাস ছিল। তো এই যে এক্সটেনশন যেগুলো হয়, আজকে আমি জাস্ট একটা নিয়ে কথা বলবো, এটা নিয়ে আমি আলাদা একটা প্রেজেন্টেশন দিব মানে ভবিষ্যতে আর কি। সেটা হচ্ছে কেটি ম্যাস এক্সটেনশন নিয়ে কথা বলি একটু টুকটাক, আমাকে একটু মানে এই জিনিসটা কি কেটি বা কেপিজি ম্যাস এক্সটেনশন ইভেন্ট কি? এটা হচ্ছে আপনার 66 মিলিয়ন ইয়ার্স আগো, মানে 66 মিলিয়ন বছর আগে আপনার একটা বিশাল আকৃতির অ্যাস্ট্রয়েড এসে আপনার মেক্সিকোর উপকূলে আঘাত হানে। এতে হয় কি, বিশাল আকৃতির ডাইনোসর যারা ছিল তারা বিলুপ্ত হয়ে যায়। অনেক মাঝখানে বহুত কাহিনী হয়, এগুলো নিয়ে এখন কিছু বলি না। এই যে এরকম একটা বিশাল আকৃতির একটা অ্যাস্ট্রয়েড এসে আপনার মেক্সিকোর উপকূলে আঘাত আনে। তো এই ইম্প্যাক্ট হওয়ার পরে আপনার যারা নন এভিয়ান ডাইনোসর যারা ছিল, নন এভিয়ান কি, যারা উঠতে পারতো না, নন এভিয়ান ডাইনোসর যারা ছিল তারা বিলুপ্ত হয়ে যায়। এখন ভাই আপনাকে জিজ্ঞেস করতে পারেন এভিয়ান ডাইনোসর কি? এভিয়ান ডাইনোসর ভাই হচ্ছে ওগুলা যেগুলা হচ্ছে আপনি মাঝে মাঝে যে মাংস চিবা হাড্ডি চাবায়া খান যার, ঠিক আছে, মুরগি, এই হচ্ছে এভিয়ান ডাইনোসর। আপনি কখনো ভাবছেন যে আপনি একটা মুরগি খাচ্ছেন, এটাও একটা ডাইনোসর? কখনো কি এভাবে চিন্তা করছেন? এটা কিন্তু বাস্তব ভাই, ঠিক আছে? তো নন এভিয়ান ডাইনোসর কিন্তু বিলুপ্ত হয়ে যায় এই কেপিজি ম্যাস এক্সটিংশন ইভেন্টে। তো এতে অনেক কাহিনী হয়, অনেক আপনার হিট ওয়েভ, তারপর মানে টেম্পারেচার আপ ডাউন করতে থাকে অনেক বারবার। তো অনেক কাহিনী হয়, এগুলাতে আমি না যাই।
তো এতে হয় কি, যারা ছোট ছোট আকৃতির প্রাণী যারা ছিল, যেমন কিছু ম্যামেল ছিল, ছোট ছোট আকৃতির ম্যামেল ছিল, আবার কিছু আবার এভিয়ান ডাইনোসর ছিল, ঠিক আছে, যারা বিবর্তিত হয়ে পাখি হয়েছে, আপনার পাখি হয়েছে আর কি। আবার কিছু কুমির, আবার হাঙ্গর, আবার বিভিন্ন পোকামাকড়, গাছপালা, এরা মোটামুটি একটু মানে ফাঁক দিয়ে বেঁচে গেছিল আর কি। তো এই যে আপনার এই যে একটা ম্যামেল দেখাইতেছি, এই ম্যামেলটাকে বলা হয় সকল মানে বর্তমানে সকল ম্যামেলের আদি পিতা, ঠিক আছে। আদম যদি কাউকে বলতে চান এই প্রাণীটাকে বলতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, এখন এই যে এত প্রাণী বিলুপ্ত হয়ে গেল, এত প্রাণী যে বিলুপ্ত হয়ে গেল, এতে হইলো কি একটা বিশাল নিশ খালি হয়ে গেছিল। নিশ কি জিনিস আবার একটু মনে করি আমরা। তো নিশ হচ্ছে ইকোলজিতে আপনার বিভিন্ন জায়গা, যেই জায়গাগুলা কোন একটা পার্টিকুলার অর্গানিজম দখল করে রাখে। যেমন এই যে বড় পাখিটা যে গোলাপি রঙের, একে বলে ফ্লামিঙ্গো। এ কিন্তু জলাশয়ের সব থেকে গভীরে গভীরে যেতে পারতেছে পোকামাকড় খাওয়ার জন্য। তো এই জায়গাটা কিন্তু আপনার হাঁস এসে দখল করতে পারবে না, ঠিক আছে, যতক্ষণ না এই যে এই প্রাণীটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। যদি তর্কের খাতিরে আপনার ফ্লামিঙ্গো বিলুপ্ত হয়ে যায়, তখন করবে কি, একটা অ্যাডাপটিভ রেডিয়েশন হবে, র্যাপিড ইভলিউশন হবে। এই যে এখন আসলে র্যাপিড ইভলিউশনের কথা বা র্যাপিড আপনার অ্যাডাপটিভ রেডিয়েশন কথা, তখন হবে কি, এই জায়গাটা খালি থাকার কারণে তখন মানে প্রাণী কুলগুলো রেডিয়েট হবে। আমি একটু বুঝাই বলি, এখন সংজ্ঞাতে আসি। এখন লিভিং অর্গানিজম রেডিয়েটিং দো এমটি নিশেস by evolving into different organisms. এই যে এমটি নিশেস আছে, খালি জায়গাগুলা যেগুলো আছে আপনার ইকোলজিতে, বাস্তুতন্ত্রে, এগুলা অন্যান্য প্রাণীগুলা দখল করার চেষ্টা করবে। এটাই হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন, ঠিক আছে। অ্যাডাপটিভ রেডিয়েশন মানে আমরা যখন ধ্বংস হয়, মানে কোনো বিপর্যয় ঘটে, ম্যাস এক্সটিংশন ইভেন্ট ঘটে, এছাড়াও হয়। যেমন ক্যাম্ব্রিয়ান লাইফ এক্সপ্লোশন বলে একটা ইভেন্ট হয়েছিল একটা। এতে হয়েছিল কি, প্রাণের বিস্তার লাভ করছিল যারা মানে, তো এই জিনিসটার মধ্যে আমরা অ্যাডাপটিভ রেডিয়েশনটা দেখি। আরেকটা জায়গা হয়ে, সেটা হচ্ছে আপনি যদি কোনো নতুন একটা জায়গায় যান যেখানে প্রাণীর এখনো তেমনটা ছড়ায় নেই, তখন হয় কি যে বিভিন্ন একই প্রজাতির পাখি বিভিন্ন প্রজাতির পাখিতে রেডিয়েট করে ফেলে। বিভিন্ন প্রজাতি তাদের বিক অনুসারে, তাদের চোয়ালের আকৃতি অনুসারে এবং তাদের খাদ্য অভ্যাসের অনুসারে তার বিভিন্ন নিশে ভাগ হয়ে যায়। তাদের এটা কিছু প্রাণী আপনার কার্নিভোর হয়ে যায়, পোকামাকড় খায়, আবার কিছু প্রাণী অমনিভোরাস হয়ে যায়, ঠিক আছে, আবার হার্বিভোরাস হয়ে যায়, এরকম ডিপেন্ড করে। এটা হচ্ছে আপনার অ্যাডাপটিভ রেডিয়েশনের ফল, ঠিক আছে। তো এখন আসি আমরা তখন মেকানিজম গুলো বুঝলাম, অ্যাডাপটিভ রেডিয়েশন বুঝলাম, আর আপনার রিপ্রোডাক্টিভ আইসোলেশন, এই দুইটা জিনিস বুঝলাম। এখন আমরা হচ্ছে একটা ফ্লো চার্ট দেখবো, ঠিক আছে। তো এই ফ্লো চার্টটা হচ্ছে একটা প্রজাতি কিভাবে হয় সেটার ফ্লো চার্ট। ফার্স্টে একটা স্পিসিস ধরে নেন, উপরে আছে একটা স্পিসিস, ঠিক আছে। ফার্স্টে এদের মধ্যে একটা ব্যারিয়ার আসবে, একটা মানে একটা ভাগ আসবে। ব্যারিয়ারটা কিরকম হইতে পারে? একটা জিওলজিক্যাল ব্যারিয়ার হইতে পারে, একটা প্রি জাইগোটিক পোস্ট জাইগোটিক ব্যারিয়ার আসতে পারে, ঠিক আছে। এগুলা কি একটু পরে আসতেছে। এই ব্যারিয়ারটা আসার পরে এদের মধ্যে আইসোলেশন হবে। আইসোলেশনটা কি, এই যে আমি একটু আগে দেখাইলাম যে একটা ব্যারিয়ার চলে আসছিল, জিওলজিক্যাল ব্যারিয়ার, নদী, একটা বনের মধ্যে নদী চলে আসছে, ব্যারিয়ার এসে গেছে। তো এদের মধ্যে মানে আইসোলেশন ঘটছে, আলাদা হয়ে গেছে। এরপরে একটা জিন ফ্লোটা কিন্তু বন্ধ হয়ে যাবে এদের মধ্যে। তারপরে যে আপনার অনেক সময়ের পরিবর্তন, মানে সময় যেতে যেতে তারপর আপনার আপনার আলাদা একটা স্পিসিস হবে। এখন এটা আপনার অনেক দ্রুত হইতে পারে, ঠিক আছে, অনেক আপনার আস্তে হইতে পারে, ডিপেন্ড। এখন আস্তে কখন হয়, জোরে মানে আস্তে কখন হয়, আবার অনেক মানে দ্রুত কখন হয়, এটা একটু আমরা দেখব। তো এখন আসি বিভিন্ন ধরনের স্পিসিয়েশন আছে, 4টা আছে, সেটা একটু দেখে নিই আমরা। অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন, প্যারিপ্যাট্রিক স্পিসিয়েশন, প্যারাপ্যাট্রিক স্পিসিয়েশন, আর সেমিপ্যাট্রিক স্পিসিয়েশন। এই যে এই 4টা ধরনের স্পিসিয়েশন হয়। একটা নোট করে রাখেন কথা, সেটা হচ্ছে একটা হইলে যে আরেকটা হইতে পারবে না এটার কোনো মানে নেই। এমন হইতে পারে, বিভিন্ন কম্বিনেশন হইতে পারে, একই সাথে 4টাও হইতে পারে, একই সাথে একটাও হইতে পারে। ইট টোটালি ডিপেন্ডস, ঠিক আছে। সো একটা করে আগাই আমরা। এই যে আমরা যে যে বিভিন্ন যে স্পিসিয়েশন গুলো, এটা আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখব, পরে যে আমরা কম্পেয়ার করব, ঠিক আছে, লাস্টে যে একটা কম্পেয়ার করব। তো ফার্স্টে আসি অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশনে। অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন কি? অ্যালো শব্দের অর্থ কি? অ্যালো শব্দের অর্থ আদার, ঠিক আছে। অ্যালো মানে আদার, আর প্যাট্রিক অর্থ ফাদারল্যান্ড, ঠিক আছে, ফাদারল্যান্ড। তার মানে কি,
ভূখণ্ড আলাদা হয়ে যেতেছে। তার মানে কি যে আমরা যদি দেখি অরিজিনাল পপুলেশন সবুজ কালার বৃত্ত যেটা, এই বৃত্তের থেকে মাঝখানে একটা ব্যারিয়ার চলে আসছে, জিওলজিক্যাল ব্যারিয়ার চলে আসছে, একটা দেখতে পাচ্ছেন আশা করি। এরপরে যে রিপ্রোডাক্টিভ আইসোলেশন ঘটলো, তারপর স্পিসিয়েশন হলো। এই যে মেকানিজমটা এটাকে বলা হয় অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন, ঠিক আছে? এখন একটু আমরা একটা গ্লিফ ফাইল দেখি। এখানে মাঝখানে একটা ব্যারিয়ার চলে আসছে। ডান পাশে যেটা দেখতেছেন এর মধ্যে কিছু একটা মিউটেশন হচ্ছে। মিউটেশন হতে হতে এরা আলাদা, এদের জিন ফ্লোটা বন্ধ হয়ে গেছে। জিন ফ্লো বন্ধ হয়ে যাওয়ার ফলে এরা কিন্তু আলাদা, মানে অনেক সময়ের পরে আপনার আলাদা স্পিসিস হয়ে গেল। এদের মধ্যে যখন ব্যারিয়ারটা চলে গেল, তখন এরা দেখলো এরা ইন্টারব্রিড করতে পারতেছে না, এরা সঙ্গম করতে পারতেছে না। তার মানে কি এরা আলাদা স্পিসিস হয়ে গেছে, আলাদা প্রজাতি হয়ে গেছে, ঠিক আছে? তো এই যে জিওলজিক্যাল ব্যারিয়ার বহুত ধরনের হইতে পারে, আপনার পাহাড় হইতে পারে, আপনার বিভিন্ন কিছু হইতে পারে, ঠিক আছে? একটা উদাহরণ দেই, এটা এটা তো সবাই জানি আমরা যে এই জায়গাটা তো আশা করি সবাই চিনি। এটা হচ্ছে আপনার গ্র্যান্ড ক্যানিয়ন, ঠিক আছে? অসাধারণ একটা জায়গা। আমার ইচ্ছা আছে, আমার ওয়ান অফ মাই ড্রিমস, আমার এখানে একটা যাওয়ার ইচ্ছা আছে। তো এই যে বিশাল জায়গা, কিন্তু একটা বিশাল অঞ্চল ধরে আছে গ্র্যান্ড ক্যানিয়নটা। তো এইখানে একটা মেইন একটা নদী গেছে এর মধ্যে দিয়ে, ঠিক আছে? তো এই নদীটার মানে দুই পাশে পাহাড় উঁচা হয়ে গেছে, এবং দুই পাশে দুই, মানে এরা হইলো কি দুইটা কাঠবিড়ালি, মানে স্কোরাল আর কি। দুইটা স্কোরাল দুই পাশে চলে গেছে, ঠিক আছে? তো এদের মধ্যে কি পরবর্তীতে যা দেখলো, এদের মধ্যে বিশাল একটা সময়ের, এটা কিন্তু একদিন হয়নি আপনার, গ্র্যান্ড ক্যানিয়ন কিন্তু একদিন হয়নি, আগেই বলে নিলাম। তো গ্র্যান্ড ক্যানিয়ন আলাদা হয়ে যাওয়ার পরে বিশাল একটা সময়ের পরে এটা কিন্তু আলাদা স্পিসিস হয়ে গেছে, ঠিক আছে? দুইটা কাঠবিড়ালি দুইটা আলাদা আলাদা স্পিসিস, এরা কিন্তু নিজেদের মধ্যে এরপরে আপনার সঙ্গম করতে পারতেছে না, সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারতেছে না। তার মানে কি এরা আলাদা স্পিসিস হয়ে গেছে। আরো উদাহরণ দিতে পারি, যেমন যখন এই যে আইস এজ হয়েছিল, ঠিক আছে? প্লাইস্টোসিন যুগে যখন আইস এজ হয়েছিল, তখন উপরের যে আমেরিকার এই অঞ্চলটাতে একটা বিশাল গ্লেসিয়ার চলে আসছিল। এতে হয়েছিল কি আপনার আহ আপনার আউল, মানে পেঁচা, পেঁচা, এই পেঁচাগুলো উপরের পেঁচাগুলো আলাদা হয়ে গেছিল, নিচের পেঁচাগুলো আলাদা হয়ে গেছিল, মাঝখানে একটা ব্যারিয়ার থাকার কারণে। সো ব্যারিয়ারটা যখন চলে যায়, এখন তো আর আইস এজ নেই, এখন তো আর গ্লেসিয়ারও নেই। এই বড় এত মানে অর্ধেক আমেরিকা পর্যন্ত আর গ্লেসিয়ারও তো আর নেই। তো এই গ্লেসিয়ার না থাকার কারণে কিন্তু এখন ব্যারিয়ারটা নাই। এরা পরবর্তীতে যে দেখা গেল এরা কিন্তু আর ইন্টারব্রিড করতে পারতেছে না, সঙ্গম করতে পারতেছে না। তার মানে কি এরা কিন্তু আলাদা স্পিসিস হয়ে গেছে। আরো অনেক উদাহরণ আছে, যেমন আহ, এটাকে বলা হচ্ছে গ্রেট আমেরিকান বায়োটেক ইন্টারচেঞ্জ, ঠিক আছে? এখানে কি হয়েছিল একটু সংক্ষেপে বলি। উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা এরা ফার্স্টে আলাদা ছিল, ঠিক আছে? আলাদা ছিল। সেনাজোয়িক যুগে এসে আপনার মাঝখানে এই যে একটা দেখতেছেন, আমি মার্ক করে দিচ্ছি, এই জায়গাটা মানে সংযুক্ত হয়ে যায়, এই জায়গাটা সংযুক্ত হয়ে যায়। তাহলে মাঝখানে এতে হয় কি উত্তর আমেরিকার প্রাণীগুলা দক্ষিণ আমেরিকার প্রাণীগুলা উত্তর আমেরিকায় চলে যায়, ঠিক আছে? এটাকে বলা হয় মানে গ্রেট আমেরিকান বায়োনিক ইন্টারচেঞ্জ, ঠিক আছে? তো এইখানে একটা কাহিনী হয়েছে, কিন্তু মাঝখানে যে একটা সাগর ছিল, এই সাগর কিন্তু দুই ভাগ হয়ে গেছে, জিনিসটা কি খেয়াল করছি? তো এতে হয় কি, এতে হয়েছে কি যে মাছগুলা, যেমন একটা মাছ দেখাচ্ছি পর্ক ফিশ, এই পর্ক ফিশের দুইটা স্পিসিস হয়ে গেছে, আলাদা আলাদা দুইটা স্পিসিস হয়ে গেছে। এখন যেহেতু মাঝখান দিয়ে আপনার পানামা খাল আছে মাঝখান দিয়ে, এরা কিন্তু যাতায়াত করতে পারতেছে, কিন্তু মানে আইরনি অফ ফ্যাক্ট দ্যাট এরা কিন্তু ইন্টারব্রিড করতে পারতেছে না, এরা কিন্তু নিজেদের মধ্যে সঙ্গম করতে পারতেছে না। তার মানে কি এরা কিন্তু আলাদা স্পিসিস, নতুন প্রজাতি হয়ে গেছে। আরো আছে, যেমন ওই যে শ্রিম্প, যারা শ্রিম্প মানে চিংড়ি, এদেরও সেম কাহিনী করছে। মানে একটা নদীর মানে একটা ব্যারিয়ার চলে আসছিল, ঠিক আছে? পানামা ব্যারিয়ার যেটা, এই ব্যারিয়ারটা চলে আসছিল, এবং এর ফলে হয়েছিল কি বিশাল একটা সময়, প্রায় 300 মিলিয়ন বছরের আলাদা ছিল। পরবর্তীতে যখন পানামা খাল হয়ে যায়, তখন এরা আবার একসাথে হয়েছে, কিন্তু দেখা গেল যে এরা এরা নিজেদের মধ্যে আর ইন্টারব্রিড করতে পারতেছে না। তার মানে কি এরা হচ্ছে আলাদা স্পিসিস হয়ে গেছে। তো এখন আসি হচ্ছে, এতগুলো তো দেখলাম আমরা অ্যালোপ্যাট্রিক, এখন দেখবো হচ্ছে সেমিপ্যাট্রিক। সেমিপ্যাট্রিকটা কি? এরা হচ্ছে ভাই কোনো জিওলজিক্যাল কোনো ব্যারিয়ার থাকবে না, ঠিক আছে? সেমাই মানে কি? সেমাই হচ্ছে মানে সেম, সেমাই মানে হচ্ছে সেম। আর প্যাট্রিক তো আমরা জানি, প্যাট্রিক মানে হচ্ছে ফাদারল্যান্ড, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি কোনো মানে ব্যারিয়ার থাকবে না, এখানে কোনো ব্যারিয়ার আসবে না, কিন্তু এদের মধ্যে একটা আইসোলেশন ঘটবে। কি ধরনের আইসোলেশন আমরা একটু দেখি আগে। তো এখানে বিভিন্ন ধরনের উদাহরণ আছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে আপনার এখানে হচ্ছে পলিপয়েডি পাখি, মানে এত কিছু বোঝা লাগবে না, এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে অনেক সময় বেশি দেখা যায়। পলিপয়েড্রি যে এরকম হচ্ছে আপনার জিনগত ভাবে মানে আলাদা হয়ে যায়, একটা জিনের মধ্যে ভেরিয়েন্স আসার কারণে
পরবর্তীতে দেখা গেল এরা আর নিজেদের মধ্যে ইন্টারপ্রিট করতে পারতেছে না। ঠিক আছে, আমি সহজ করে বলতেছি, অত কঠিন করতেছি না। তো এতে হয় কি, আলাদা স্পিসিস হয়ে যায় এবং এটা কিন্তু খুবই দ্রুত হয়, এই যে সেমিপ্যাট্রিকটা। ঠিক আছে, এটা খুবই দ্রুত হয়। আরো এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও দেখা গেছে এই ধরনের স্পিসিয়েশনটা। আবার এই যে একটু আগে যে আমরা ফ্রুট ফ্লাই নিয়ে একটা উদাহরণ দেখলাম, এটাও কিন্তু খুব তাড়াতাড়ি করছে। ঠিক আছে, এটাও কোনো জিওলজিক্যাল ব্যারিয়ার আসে না কিন্তু মাঝখানে, এখানে জাস্ট খাদ্য অভ্যাসের কারণে একটা স্টার্চ খেত, একটা মল্টোস খেত, তাই না? তো এর মধ্যে আরো আরো উদাহরণ আছে, যেমন অর্কা তো চিনি আমরা, অর্কা হচ্ছে কিলার ওয়েল, এই যে এই প্রাণীটা আর কি, না চিনলে দেখে নেন আর কি। এই প্রাণীটার মধ্যেও এই ধরনের বিবর্তন দেখা গেছে। বর্তমানে 2টা স্পিসিস আছে, বলা হয়ে থাকে আরেকটা স্পিসিস আমাদের জীবনকালে আমরা পেয়ে যাব। ঠিক আছে, এতটা দ্রুত ইভলভ হইতেছে এই প্রাণীটা। এখন এই যে আরো মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে, এদের মধ্যেও আপনার সেমিপ্যাট্রিক স্পিসিয়েশনটা দেখা যায়। ঠিক আছে, আর সব থেকে মানে যেটা ভালো ডকুমেন্টেড, এটার যে রিসার্চ পেপারটা, এটা আমি দিয়ে দিব ডিসক্রিপশনে। এই একই প্রজাতির প্রাণী বিভিন্ন নিশে বিভক্ত হয়ে গেছে। ঠিক আছে, এবং এদের মধ্যে জেনেটিক ভেরিয়েন্সের আসার কারণে এরা একজন আরেকজনের সাথে ইন্টারব্রেট করতে পারতেছে না, এবং এরা জেনেটিক লাইন আপ গুলোও কিন্তু ডিফারেন্ট। এবং এই যে স্টাডিটা খুব ভালোভাবে ডকুমেন্টেড এবং খুব রিসার্চ করা হয়েছে। এটার বিস্তারিত স্টাডিটা আমি ডিসক্রিপশন আকারে দিয়ে দিব, আমি ওখানে পড়ে নিতে পারবেন খুব ভালো করে। আমি আর এটা নিয়ে বেশি সময় দিচ্ছি না, প্যারিপ্যাট্রিক স্পিসিয়েশনে চলে যায়। প্যারিপ্যাট্রিক স্পিসিয়েশনটা কি খুবই সহজ, বড় একটা পপুলেশন থেকে ক্ষুদ্র একটা পপুলেশন আলাদা হয়ে যাবে। একটু জিনিসটা হয়তোবা দেখে এখানে একটু অন্যরকম লাগতেছে, আমি উদাহরণ দিই। প্যারি শব্দটা হচ্ছে পেরিফেরাল, মানে পরিধির থেকে ছোট একটা অংশ আলাদা হয়ে যেতেছে। ঠিক আছে, প্যাট্রিক তো জানি আমরা, ফাদারল্যান্ড। এটা কোথায় দেখা যায় বেশি? এটা বিভিন্ন মাছের মধ্যে দেখা যায়। যেমন এখানে 2টা মাছ দেখতেছেন, এটা কিন্তু একই, মানে একই এরা হচ্ছে মেক্সিকান টেট্রা বলা হয় মাছটাকে। ঠিক আছে, তো একটা প্রজাতি দেখা যায় যেটা হচ্ছে নদীতে থাকে, আরেকটা প্রজাতি আছে যেটা হচ্ছে এই নদীর বিভিন্ন ফাঁক ফুকুর দিয়ে, মানে কি বলবো, এটা হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ড রিভার টাইপের থাকে, আন্ডারগ্রাউন্ড হচ্ছে মাটির নিচের নদী টাইপের থাকে। ঠিক আছে, ওইখানে আবার কিছু প্রাণী চলে গেছে, ছোট একটা পপুলেশন ওইখানে চলে গেছে। আমরা এখানে ম্যাপ দেখলেই বুঝবো আশা করি। তো এখানে যে বিভিন্ন যে নদীর বিভিন্ন আছে, মানে ভূগর্ভস্থ নদীর মতো আর কি। তো সেখানে আলাদাভাবে মাছটা চলে যাওয়ার পর এরা কিন্তু আলাদা স্পিসিস হয়ে গেছে, ক্ষুদ্র একটা অংশ চলে যাওয়াতে এরা আলাদা কিন্তু একটা স্পিসিস হয়ে গেছে। তো এই যে এই একটা স্পেসিয়েশন আমরা দেখলাম, এটা ছাড়াও কিন্তু আমরা হাতির মধ্যে জিনিসটা দেখতে পাই। হাতির মধ্যে কিভাবে, আমি একটু একটা উদাহরণ দিই। যেমন আমরা হাতির কয়টা প্রজাতি আছে পৃথিবীতে? বলা হয় 5টা, তাই না? তো এই যে একটা স্পিসিস হচ্ছে আফ্রিকার, এটা আফ্রিকার বুশ এলিফ্যান্ট বলে এটাকে, আফ্রিকার বুশ এলিফ্যান্ট। আর এই প্রাণীটা হচ্ছে আফ্রিকান ফরেস্ট এলিফ্যান্ট। ঠিক আছে, অথবা আরেকটা নাম হচ্ছে আফ্রিকান পেগমি এলিফ্যান্ট। ঠিক আছে, তো এই প্রাণীটা, একটু ম্যাপটার দিকে একটু খেয়াল করবো এখন। প্রথম এই যে আফ্রিকার বুশ এলিফ্যান্টটা, এটা বিশাল একটা অঞ্চল ধরে আছে কিন্তু দেখেন, আপনার সাহারা থেকে শুরু করে আপনার আফ্রিকার মেইনল্যান্ড, মানে মানে মাঝখান থেকে শুরু করে লাস্টের অংশটা, পুরো অঞ্চলই কিন্তু এরা থাকে। কিন্তু এই যে ফরেস্ট এলিফ্যান্টটা, এটা কিন্তু ক্ষুদ্র একটা অংশ এখানে থাকে। তার মানে কি, বড় একটা অঞ্চল থেকে ছোট একটা অংশ বিভক্ত হয়ে এরা আলাদা একটা স্পিসিস হয়ে গেছে। তো এটাই আমরা প্যারিপ্যাট্রিক স্পিসিয়েশনের মধ্যে দেখি। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বড় উদাহরণ প্যারিপ্যাট্রিক স্পিসিয়েশনের। এখন আসি, এই যে বলা হয়ে থাকে যে ফরেস্ট এলিফ্যান্ট আর আপনার বুশ এলিফ্যান্ট, এর মধ্যে জেনেটিক ভেরিয়েন্স হচ্ছে 1/3। ঠিক আছে, একটা আর একটা থেকে 1/3 ভেরিয়েন্স আছে এদের। ঠিক আছে, কেউ বলে আলাদা স্পিসিস, কেউ বলে সাব স্পিসিস। এটা নিয়ে বিজ্ঞানী মহলে আপনার একটু ডিবেট আছে। তো যাই হোক, তো আমরা একটু আগাই। এখন আসবো প্যারাপ্যাট্রিক। প্যারাপ্যাট্রিকটা কি? এটা হচ্ছে আপনার বিশাল একটা অঞ্চল ধরে বিভিন্ন নিশ খালি থাকবে, এবং এই নিশগুলোতে মানে নতুন কোন একটা এনভায়রনমেন্ট সৃষ্টি হবে। আমি উদাহরণ দিব, অত কঠিন করবো না। নতুন কোন একটা এনভায়রনমেন্ট সৃষ্টি হবে, ওই এনভায়রনমেন্টে ওই আপনার যে অর্গানিজম গুলো আছে, যে প্রাণীগুলো আছে, সেটা আলাদা হয়ে ওই অনুসারে বিবর্তিত হয়ে আলাদা একটা প্রাণী হয়ে যাবে। একটা উদাহরণ দিচ্ছি, যেমন বিভিন্ন যে গ্যালাপিগোস দ্বীপ নিয়ে তো আমরা বললামই। তো এখানে হয়েছিল কি, মানে একটা প্রজাতিরই গাছ বিভিন্ন নিশে বিভক্ত হয়ে গেছে। কেউ পাহাড়ে থাকে, কেউ বন জঙ্গলে থাকে, আবার কেউ আপনার বিভিন্ন মরুভূমির মধ্যে থাকে। ঠিক আছে, একটু ড্রাই এরিয়া, যেটা আপনার সাভানা টাইপের আর কি। তো এইসব জায়গায় থাকে। তো একই ধরনের উদ্ভিদ বিভিন্ন নিশে বিভক্ত হয়ে যেতেছে, তাই না? তো একটা বিশাল অঞ্চল ধরে কিন্তু একই প্রজাতির। তো এই যে পাখির ক্ষেত্রেও কিন্তু সেম, আমরা যেটা দেখে আসছি যে বিশাল, আমরা নতুন একটা এরিয়াতে দেখলো কোনো পাখিই নেই এখানে। তো বিভিন্ন ফল, যে মানে
বিভিন্ন পাখি ছিল, বিভিন্ন পাখি তাদের খাদ্য অভ্যাসের উপরে ভিত্তি করে তাদের বিকটাও চেঞ্জ হয়ে গেল, তাদের ঠোঁটটাও চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্যারাপ্যাট্রিক স্পিসিয়েশনের উদাহরণ। আরেকটা হয় মাছের মধ্যে, ঠিক আছে, বিভিন্ন মাছের মধ্যেও দেখা যায়, এটা হচ্ছে সিকলেট মাছ বলা হয়, ঠিক আছে, এটা আপনার ভিক্টোরিয়া লেকে থাকে। তো ভিক্টোরিয়া লেকটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্রেশ ওয়াটার লেকস, ঠিক আছে, অনেক বিশাল আকৃতির লেক এটা। এই লেকে আপনার বিভিন্ন নিশে আপনার এই মাছটা বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে, আমি আর বিস্তারিত বলতেছি না। সব থেকে ভালো উদাহরণ হচ্ছে এটা, এটা আশা করি সবাই বুঝবেন। এটা হচ্ছে পেপার্ড মথ, পেপার্ড মথ। তো এই জিনিসটা কি, এইখানে হয়েছিল কি, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যখন হয়েছিল আর কি, আপনার 300-400 বছর আগে, 300 বছর আগের কাহিনী আর কি। তো তখন হয়েছিল কি, যে মথ গুলা, এই মথ গুলা হয়েছিল কি, একটা ছিল, ফার্স্টে ছিল আপনার দেখাচ্ছি, এই ধরনের কালো রঙের মথ গুলা ছিল, ঠিক আছে। পরবর্তীতে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার কারণে একটা মিউটেশন হইলো, যে মানে এই যে একটা ইনভায়রনমেন্টটা পলিউটেড হয়ে গেল, আপনার ইনভায়রনমেন্টটা একটু মানে মানে আপনার বিভিন্ন অনেক জায়গায় অ্যাশ ক্লাউড জমতো, আপনার চিমনি থাকতো, মানে বিভিন্ন থাকতো আর কি, বিভিন্ন ইনভায়রনমেন্ট সৃষ্টি হয়ে গেছিল আর কি। তো এই অনুসারে এই মথটা, এই মথ বললে হয়তো বুঝবেন না, হয়তো প্রজাপতি বলি জান, এই প্রজাপতিটা এই বিভিন্ন নিশে বিভক্ত হয়ে গেছিল একটা নতুন এনভায়রনমেন্ট আসার ফলে, ঠিক আছে। তো প্যারাপ্যাট্রিকের মেইন জিনিস একটা নতুন একটা এনভায়রনমেন্ট আসবে, এবং ওই এনভায়রনমেন্ট অনুসারে অর্গানিজমটা আলাদা স্পিসিস হয়ে ওই মানে ওই নিশটা দখল করার চেষ্টা করবে, ঠিক আছে। এখন আসি চারটা যে দেখলাম, চারটার মধ্যে একটু পার্থক্য। অ্যালোপ্যাট্রিকে কি দেখছি আমরা, অ্যালোপ্যাট্রিক হচ্ছে একটা ব্যারিয়ার থাকবে, একটা ব্যারিয়ার চলে আসবে। সেমাইপ্যাট্রিকে কি দেখছি, কোনো ধরনের ব্যারিয়ার থাকবে না, নিজেদের মধ্যে মিউটেশনের ফলে একটা স্পিসিয়েশন হবে। প্যারাপ্যাট্রিকে কি দেখছি, পেরিপ্যাট্রিকে দেখছি হচ্ছে একটা ক্ষুদ্র একটা মানে 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 মেইন অরিজিনাল পপুলেশন থেকে ক্ষুদ্র একটা পপুলেশন যে আলাদা হয়ে সেটা আলাদা একটা স্পিসিস হবে। আর প্যারাপ্যাট্রিক যেটা লাস্টে দেখলাম, সেটা হচ্ছে একটা নতুন একটা এনভায়রনমেন্ট সৃষ্টি হবে, নতুন একটা নিশ তৈরি হবে, সেই নিশ অনুসারে অরিজিনাল যে পপুলেশনটা আছে সেই পপুলেশনটা ওইখানে মাইগ্রেট করবে, বা ওই নিশটা মানে নিশটাকে দখল করার চেষ্টা করবে। এই 4 ধরনের স্পিসিয়েশন আমরা দেখতে পারি, ঠিক আছে। তো এখন আসি যে ব্যারিয়ার, আমরা তো এখন এতক্ষণ যে ব্যারিয়ার গুলো দেখলাম, সেই ব্যারিয়ারটা হচ্ছে জিওলজিক্যাল ব্যারিয়ার। এখন যে দুইটা দেখবো সেটা হচ্ছে প্রি জাইগোটিক, পোস্ট জাইগোটিক ব্যারিয়ার। জাইগোট তো বুঝি আশা করি, জাইগোট কি, জাইগোট হচ্ছে নিষিক্ত ভ্রূণ আর কি, মানে আপনার স্পার্ম আর ডিম, ডিম আপনার শুক্রাণু আর ডিম্বাণু এর মিলনের ফলে জাইগোট তৈরি হয়, ঠিক আছে। তো জাইগোটের পূর্বে অথবা জাইগোটের পরে স্পিসিয়েশন, সহজ ভাষায় বলি। তো একটা একটা করে উদাহরণ দিই। ফার্স্ট আছে প্রি জাইগোটিক স্পিসিয়েশন, এটাতে আপনার বিভিন্ন মেকানিজম থাকতে পারে এই স্পিসিয়েশন, আমি সংক্ষেপে বলে যেতেছি, আপনার বিস্তারিত দেখে নিতে পারেন। টেম্পারাল হতে পারে, টেম্পারেচারের উপরে ভিত্তি করে বা টাইমের উপরে ভিত্তি করে হতে পারে, যেমন এই যে এটা হচ্ছে আমেরিকান টোড বলা হয়। এই আমেরিকান টোডটা এক এক ঋতুতে এক এক সময় তারা প্রজনন করে, তার মানে কি এরা দে আর ভার্জ অফ বিং এ ডিফারেন্ট স্পিসিস, তারা অনেক শীঘ্রই তারা নতুন দুইটা আলাদা স্পিসিসে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে টেম্পোরাল, সময়ের উপরে ভিত্তি করে টেম্পোরাল। আরেকটা হচ্ছে মেকানিজম, মেকানিজমটা হচ্ছে যে মেকানিজম হচ্ছে আপনার যে ঝিনুক যেগুলো আছে, এই ঝিনুক গুলা আপনার প্রজনন করতে পারতেছে না, বিকজ এদের স্পাইরাল গুলা আলাদা আলাদা, মানে একজন হচ্ছে ক্লকওয়াইজ মানে ডান দিকে ঘোরা, আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বা বাম দিকে ঘোরা, ঠিক আছে। এটা হচ্ছে মেকানিক্যাল। আরেকটা হচ্ছে আপনার বিহেভিয়ার, বিহেভিয়ার হচ্ছে এক এক মানে একই প্রজাতির একটা পাখির মধ্যে, মানে তারা মেটিং কল বলে, এটাকে মেটিং কলের বাংলা হচ্ছে মানে তার পার্টনার, মানে একটা পাখিকে আরেকটা পাখি আকর্ষণ কিভাবে করবে, পাখি গান গায় না, সে গান গেয়েই তো আকর্ষণ করে, তাই না, এটাকে বলা হচ্ছে আপনার বিহেভিয়ারাল। তার আকর্ষণ করাটার ধরনটা চেঞ্জ হয়ে গেছে দেয়ার এই কারণে। এবং এটা হয়েছে কখন, এটা হচ্ছে আপনার যখন যে আইস এজ ছিল, তখন যে মাঝখানে যে আমরা দেখছিলাম, আউল দেখছিলাম আর কি। তো আউলের দুই প্রজাতি যেভাবে হয়ে গেছিল, ঠিক সেম কাহিনীটা সেমই হয়েছে এখানে, জাস্ট দুইটা আলাদা আলাদা প্রজাতি হয়ে যেতেছে এখানে। তো আমরা এই যে পোস্ট জাইগোটিক, যেটা পোস্ট জাইগোটিকে কি হয়, এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কোরাল রিফ, যেটা দেখি আমরা কোরাল রিফে হয়, তার মানে কি জাইগোটটা নিষিক্ত হয়, কিন্তু এরা পরবর্তীতে ফার্টাইল মানে হওয়ার পরে পরবর্তীতে মরে যায়, তার মানে কি জাইগোট মর্টালিটি বলতেছে এখানে। আর যে আরেকটা হয় কি, যে জাইগোটটা হয় মানে ফর্ম করে এবং বাচ্চাও হয়, বাচ্চা হয় কিন্তু এটা আপনার থাকে মানে স্টেরাল থাকে। স্টেরাল মানে হচ্ছে আপনার
এ আর বাচ্চা দিতে পারে না। যেমন যে এখানে কি দেখতেছি আমরা, যে খচ্চর, এ হচ্ছে আপনার গাধা আর ঘোড়ার মিশ্রণ আর কি। তো এই খচ্চর কিন্তু পরবর্তীতে যে আপনার বাচ্চা দিতে পারতেছে না। তো এই ধরনের ব্যারিয়ার কিন্তু আমরা দেখতে পাই। তো এই যে স্পেসিয়েশন গুলা হয়, স্পেসিয়েশন গুলার কিছু মানে পদ্ধতিও আছে। যেমন আমি একটু আগে বলছিলাম ফাস্ট হইতে পারে, আবার অনেক হইতে পারে, স্লো হইতে পারে। আমি কখন ফাস্ট হয় কখন স্লো হয় আমি দেখাইতেছি। পাঞ্চুয়েটেড ইভলিউশন কি, এটা খুব দ্রুত হবে এবং এখানে র‍্যাপিড ইভলিউশন হয়। এই যে আমরা যে পয়েন্ট দেখতেছি দুইটা পয়েন্টে মানে নতুন নিশ খালি হয়ে যাওয়ার কারণে, নতুন জায়গা খালি হয়ে যাওয়ার কারণে মানে খুবই তাড়াতাড়ি ইভলিউশন হয়। র‍্যাপিড ইভলিউশন যেটাকে বলে। খুব তাড়াতাড়ি হয়ে আলাদা স্পিসিস হয়ে যায় এবং এটা খুব সময়ের মানে খুবই তাড়াতাড়ি হয় এটা। ঠিক আছে? আরেকটা আছে গ্র্যাজুয়াল ইভলিউশন, যেটা আমরা সবাই কমনলি জানি, যেটা খুব ধীরে ধীরে হয়। ঠিক আছে? তো এই ধরনের ইভলিউশনের কারণে কিন্তু একটা স্পেসিয়েশন হয়। আমরা বর্তমানে প্রাণী জগতে যত প্রাণী দেখতেছি, ঠিক আছে? আমাদের অ্যানিমাল কিংডমে যত ধরনেরই অ্যানিমাল আছে, সবই এই বিবর্তনেরই ফল ভাই। এই স্পেসিয়েশনেরই ফল। তো এই জিনিসটা এত সহজেই মিথ্যা হওয়া সম্ভব না, এবং স্পেসিয়েশনের ধরনগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করলাম আশা করি। এবং প্রত্যেকটা অনেক কিছু নিয়ে আমি টাচ করছি এবং আমি চেষ্টা করব সবগুলা ডিসক্রিপশন আকারে দিয়ে দিতে। ঠিক আছে? তো এটাই ছিল প্রেজেন্টেশন। ধন্যবাদ।